নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। দরকারি খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বাড়ানোর নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে মৌখিকভাবে জানিয়ে দিল শীর্ষ আদালত। এবার শীর্ষ আদালতের দ্বারস্থ কমিশন। বিএলওদের ভয় দেখাচ্ছে রাজনৈতিক নেতারা। বুধবার এই মর্মে কোর্টে হলফনামা জমা কমিশনের। কলকাতায় তৈরি হচ্ছে এক নতুন তীর্থক্ষেত্র দুর্গাঙ্গন। রাজারহাটে ইকো ট্যুরিজম পার্কের ঠিক বিপরীতে গড়ে তোলা হবে এই আকর্ষণীয় অঙ্গন, ঘোষণা মুখ্যমন্ত্রীর। বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, দুষ্কৃতীদের গুলিতে খুন পাপড় বিক্রেতা। কালিয়াচক থানা এলাকার ঘটনা। বিহারে নতুন সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে বড় ঘোষণা নীতিশ সরকারের। আগামী 5 বছরে রাজ্যের যুবকদের 1 কোটি চাকরি দেওয়ার লক্ষ্য নিল সরকার। ঘর ছাড়া লালুর পরিবার। বিহারে ক্ষমতা দখলের পরই 10 সার্কুলার রোডের বাড়ি খালি নির্দেশ নীতিশ সরকারের। 20 বছর পর ঘর ছাড়া হতে চলেছে লালুর পরিবার। স্কুল সার্ভিস কমিশনের সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে একজন দাগি চাকরি প্রার্থীকেও চাকরি দিতে পারবে না এসএসসি, তা তিনি প্রতিবন্ধী হন না কেন। স্কুল সার্ভিস কমিশনের সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিল সুপ্রিম কোর্ট। এই সংক্রান্ত সিদ্ধান্ত আপাতত হাইকোর্টই নেবে। সেই সঙ্গে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে একজন দাগি চাকরি প্রার্থীকেও চাকরি দিতে পারবে না এসএসসি, তা তিনি প্রতিবন্ধী হন বা অন্য কিছু। অভিযোগ, নতুন নিয়োগ প্রক্রিয়ায় দাগি প্রতিবন্ধী চাকরি প্রার্থীদেরও সুযোগ দিয়েছিল এসএসসি, তা বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। সেই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে গেলে কমিশন জানিয়েছিল আদালতের রায় পড়ে তাদের মনে হয়েছে দাগি প্রতিবন্ধী চাকরি প্রার্থীদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে, নতুন করে তারা চাকরিও পেতে পারেন। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ বুধবার স্পষ্ট জানিয়েছেন তা সম্ভব নয়, কোনো দাগি চাকরি প্রার্থীকে চাকরি দেওয়া যাবে না। আদালত আরও জানিয়েছে এসএসসির অন্য সমস্ত বিষয়ে সুপ্রিম কোর্টে যত মামলা বিচারাধীন রয়েছে তা হাইকোর্ট শুনবে। সুপ্রিম কোর্ট আপাতত এই সংক্রান্ত আর কোনো মামলা শুনবে না। যদি হাইকোর্টের সিদ্ধান্তে কোনো সমস্যা তৈরি হয় আবার তা নিয়ে শীর্ষ আদালতে আবেদন জানানো যাবে। 2016 সালের সমগ্র প্যানেল দুর্নীতির অভিযোগে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার ফলে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী। নতুন করে পরীক্ষা নিয়ে নিয়োগ করতে বলেছিল সুপ্রিম কোর্ট, কিন্তু বলা হয়েছিল যারা দাগি হিসেবে চিহ্নিত তারা কোনোভাবেই নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন না, তাদের ফেরত দিতে হবে বেতনও। সেই অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া শুরুও করে দিয়েছে কমিশন। পরীক্ষার পর যে মেধা তালিকা প্রকাশিত হয়েছে তা নিয়ে ফের জটিলতা তৈরি হয়েছে। তবে সব মামলা আপাতত হাইকোর্টে ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট। স্পষ্ট করে দেওয়া হলো দাগিদের নিয়ে নির্দেশে কোনো ব্যতিক্রম নেই, প্রতিবন্ধী হলেও না। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর ইস্যুতে বিএলওদের পাশে দাঁড়িয়ে ফের একবার বিজেপি এবং নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় বিএলওদের দাবি ন্যায্য এবং সংযত। এরপরেও কেন কলকাতায় নির্বাচন কমিশনের দপ্তরে বিএলওদের 48 ঘণ্টা বসে থাকতে হলো, তা নিয়ে সুর চড়ান প্রশাসনিক প্রধান। এসআইআর ইস্যুতে বিএলওদের পাশে দাঁড়িয়ে ফের একবার বিজেপি এবং নির্বাচন কমিশনকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় বিএলওদের দাবি ন্যায্য এবং সংযত। এরপরেও কেন কলকাতায় নির্বাচন কমিশনের দপ্তরে বিএলওদের 48 ঘণ্টা বসে থাকতে হলো, তা নিয়ে সুর চড়ান প্রশাসনিক প্রধান। পাশাপাশি যেভাবে বাংলা সহ দেশের একাধিক রাজ্যে বিএলওরা আত্মহননের পথ বেছে নিয়েছেন তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনকে অমানবিক বলে তোপ দাগলেন তিনি। সংবিধান দিবস উপলক্ষে বুধবার রেড রোডে ডক্টর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে একেবারে সংবিধান হাতে নিয়ে একাধিক ইস্যুতে একযোগে কমিশন এবং বিজেপিকে তোপ দাগলেন। মুখ্যমন্ত্রী বলেন, গুজরাট, মধ্যপ্রদেশ, বাংলা সহ একাধিক রাজ্যে একের পর এক বিএলওর মৃত্যু হয়েছে। বিএলওদের দাবিকে আমি ন্যায্য এবং সংযত বলে মনে করছি। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কলকাতায় নির্বাচন কমিশনের সামনে বিএলওদের ধর্নার প্রসঙ্গও তোলেন। মুখ্যমন্ত্রী বলেন,
দাবি জানতে বিএলওদের 48 ঘন্টা বসে থাকতে হলো, এতটা অমানবিক। শুধু তাই নয়, মঙ্গলবার ঠাকুরনগর থেকে ফেরার পথে বিক্ষোভ দেখে থমকে যায় মুখ্যমন্ত্রীর কনভয়। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার কথাও তুলে ধরেন তিনি। বলেন, আমি মঙ্গলবার গাড়িতে আসার সময় কিছু লোক কথা বলতে চাইছিলেন, আমি তা শুনলাম, সঙ্গে সঙ্গে যা যা প্রয়োজন সব করেও দিলাম, কিন্তু বিএলওদের কথা শুনতে 48 ঘন্টা সময় লেগে গেল। তারা তাদের সমস্যার কথা জানাবেন না? প্রশ্ন প্রশাসনিক প্রধানের। শুধু তাই নয়, দ্রুত এসআইআর প্রক্রিয়া নিয়ে বুধবার ফের প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, 3 বছর সময় নিয়ে নাও, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু 3 বছরের কাজটা 2 মাসে করা হচ্ছে। অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকারকে এক হাতে নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, দেশে নিরাপত্তা নেই, এক পক্ষ চলছে, বাংলা ভারতের অংশ, তা কেন্দ্র ভুলে গিয়েছে বলে তোপ দাগেন তিনি। শুধু তাই নয়, বর্তমান এসআইআর এর পরিস্থিতির কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মন্তব্য করেন, স্বাধীনতার এত বছর পর নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে, এতে আমি স্তম্ভিত, দুঃখিত, মর্মাহত এবং শোকাহত। দেশে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা বিপন্ন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। দরকারে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বাড়ানোর নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট। বাংলা সহ একাধিক রাজ্যে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে মৌখিকভাবে জানিয়ে দিল শীর্ষ আদালত। দরকারে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বাড়ানোর নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট। বাংলা সহ একাধিক রাজ্যে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে মৌখিকভাবে জানিয়ে দিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত সাফ বলে দিলেন, যদি দরকার মনে করি তাহলে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়সীমা আমরা বাড়ানোর নির্দেশ দিতেই পারি। ইতিমধ্যে বাংলা, তামিলনাড়ুর মতো রাজ্য রাজনৈতিক দল এসআইআর এর বিরোধিতা করে দ্বারস্থ হয়েছে শীর্ষ আদালতের। একে একে আদালতে এসেছে কেরল, সেই রাজ্যের সিপিএম সহ অন্যান্য আরও বেশ কয়েকটি পক্ষ। মূলত এসআইআর এর প্রক্রিয়া এবং সময় নিয়ে আপত্তি জানিয়েই দায়ের হয়েছে বহু মামলা। অধিকাংশ মামলাকারীর বক্তব্য, এসআইআর প্রক্রিয়া বড্ড তাড়াহুড়ো করে করার চেষ্টা করছে নির্বাচন কমিশন। এই মামলাগুলিরই শুনানি ছিল বুধবার। এদিন প্রধান বিচারপতি বাংলা সংক্রান্ত মামলাগুলির শুনানি 9 তারিখ পর্যন্ত পিছিয়ে দেন। তামিলনাড়ুর মামলাগুলি পিছিয়ে দেন 4 ডিসেম্বর পর্যন্ত। একই সঙ্গে মন্তব্য করেন, যদি মামলাকারীরা প্রয়োজনীয়তা বোঝাতে পারেন তাহলে আমরা খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়সীমা পিছিয়ে দিতেই পারি। সুপ্রিম কোর্টের এই মন্তব্য নির্বাচন কমিশনের জন্য হুঁশিয়ারি বলেই মনে করা হচ্ছে। শীর্ষ আদালত এদিন বুঝিয়ে দিল, কমিশন যদি বাস্তব পরিস্থিতি না বোঝে, তাড়াহুড়ো করে, তাহলে সুপ্রিম নজরে পড়তে পারে। এদিন মামলার সওয়াল জবাবের সময় বিএলওদের অস্বাভাবিক চাপের প্রসঙ্গ উঠে আসে বাংলার বিএলওদের আত্মহত্যার প্রসঙ্গ। আইনজীবী প্রশান্ত ভূষণ এজলাসে বলেন, যে সময়সীমার মধ্যে এসআইআর করা হচ্ছে তাতে বিএলওদের উপর প্রচুর চাপ তৈরি করছে। পশ্চিমবঙ্গের একজন বিএলও কাজের চাপ সামলাতে না পেরে আত্মহত্যা করেছেন বলেও জানান তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। বঙ্গ রাজনীতিতে এসআইআরকে ঘিরে প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে। ঠিক সেই সময়ই সুপ্রিম কোর্টে পা রাখল জাতীয় নির্বাচন কমিশন। আদালতে তাদের অভিযোগ, বিএলওদের উপর রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে ভয় দেখানো হচ্ছে। অন্যদিকে বঙ্গে সিইও দপ্তরে 3 অফিসারকে পাঠাচ্ছে নির্বাচন কমিশন। বঙ্গ রাজনীতিতে যখন ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এসআইআরকে ঘিরে প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে, ঠিক সেই সময় সুপ্রিম কোর্টে পা রাখলেন জাতীয় নির্বাচন কমিশন। আদালতে তাদের অভিযোগ, বাংলার ভোটার তালিকা খসড়া তৈরির দায়িত্বে থাকা বুথ লেভেল অফিসারদের ওপর রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে ভয় দেখানো হচ্ছে। বুধবার এই মর্মে কোর্টে হলফনামা জমা দিল নির্বাচন কমিশন। বুধবার শুনানিতে কমিশনের আইনজীবী জানান, লাগাতার রাজনৈতিক চাপের মধ্যে কাজ করতে গিয়ে গত কয়েক মাসে মৃত্যু হয়েছে 23 জন বিএলওর। তাদের দাবি, প্রশাসনের ওপর অস্বাভাবিক হস্তক্ষেপ ও ভয় দেখানোর কাজের পরিবেশকে বিপজ্জনক করে তুলছে। এই ব্যাপারে রাজনৈতিক দল বলতে পরোক্ষ তৃণমূলকেই ইঙ্গিত করছে কমিশন। অন্যদিকে এই অভিযোগ তীব্রভাবে উড়িয়ে দিয়েছে রাজ্যের শাসক দল। তাদের বক্তব্য, 2 থেকে 3 বছরের কাজ মাত্র 2 মাসে সারার চাপে
ক্লান্ত হয়ে পড়ছে মাঠ পর্যায়ের কর্মীরা। বহু ক্ষেত্রে আত্মহত্যা, কোথাও হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা সবই অতিরিক্ত চাপের ফল। এই নিয়ে কমিশনের দায় এড়ানোর উচিত নয় বলে মত সরকারি মহলের। অন্যদিকে এসআইআর এর প্রক্রিয়া চলছে পশ্চিমবঙ্গে। আগামী 4 ডিসেম্বর এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার শেষ দিন। তার আগে রাজ্যে সিইও দফতরে 3 অফিসারকে পাঠাচ্ছে নির্বাচন কমিশন। এই 3 অফিসার দিল্লির নির্বাচন সদনে কাজ করতেন বলে খবর। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে প্রিন্সিপাল সেক্রেটারি বিসি পাত্র, সেক্রেটারি সৌম্যজিৎ ঘোষ এবং আন্ডার সেক্রেটারি বৈভব আগরওয়ালকে বাংলার সিইও অফিসে পাঠানো হচ্ছে। তারা রাজ্যের সিইও মনোজ আগরওয়ালের তত্ত্বাবধানেই কাজ করবেন। এসআইআর এর কাজ সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত তারাই রাজ্যে থাকবেন। সংবিধান দিবসের অনুষ্ঠানে আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সুর মেলালেন। বিএলওদের ওপর মানসিক চাপ বাড়ানো হচ্ছে, তার জেরেই একাধিক অকাল মৃত্যু। আমাদের কাছে তার প্রমাণ রয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগের আবহে আদালত কি অবস্থান নেয় সেই দিকেই তাকিয়ে প্রশাসন ও রাজনৈতিক মহল। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর আবহে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা নিয়ে বিভ্রান্তি ছড়ায় বিভিন্ন এলাকার বিএলওদের মধ্যে। এই বিষয়ে দ্রুত বিভ্রান্তি কাটিয়ে কমিশন জানিয়ে দেয় 4 ডিসেম্বর পর্যন্ত ফর্ম জমা দেওয়া হবে। অন্যদিকে ভোটার তথ্য সংশোধনে আধার কার্ড বাধ্যতামূলক। এসআইআর এর মাঝেই জানাচ্ছে কমিশন। আগামী 9 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এসআইআর এর মূল প্রক্রিয়ার ভোটার তালিকা রিভিশন বা সংশোধনের পর্ব। সেই পর্বে ভোটারের কোনো তথ্য সংশোধন করতে হলে আধার কার্ড বাধ্যতামূলক বলে জানাচ্ছে নির্বাচন কমিশন। অন্যদিকে মঙ্গলবার এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা নিয়ে বিভ্রান্তি ছড়ায় বিভিন্ন এলাকার বিএলওদের মধ্যে। একাধিক রাজনৈতিক দলের তরফ থেকেও বিষয়টি জানতে ফোন আসে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে। দ্রুত বিভ্রান্তি কাটিয়ে কমিশন জানিয়ে দেয় জাতীয় কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে 4 ডিসেম্বর পর্যন্ত ফর্ম জমা নেওয়া হবে বলে জানানো হয়েছিল, সেটাই চূড়ান্ত থাকবে। এই নিয়ে বিভ্রান্তির কোনো জায়গা নেই। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর করার ক্ষেত্রে আধার কার্ডকে গ্রহণযোগ্য নথির তালিকায় যুক্ত করেছে নির্বাচন কমিশন। ফলে অনলাইনে আধার কার্ডের মাধ্যমে স্বাক্ষর করে এনুমারেশন ফর্ম পূরণ করা হচ্ছে। আগামী 4 ডিসেম্বর পর্যন্ত ফর্ম বিলি, জমা ও কমিশনের পোর্টালে আপলোড করার কাজ চলবে। 9 ডিসেম্বর পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা শুরু হবে। সেই তালিকা সংশোধন বা রিভিশনের পর্ব। এই পর্বে মৃত, অযোগ্য, মাইগ্রেটেড এবং অন্য রাজ্যের ভোটার হয়ে যাওয়া বা একাধিক জায়গা থাকা ভোটারদের নাম বাদ দেওয়ার কাজ শুরু হবে। একই সঙ্গে নামের বানান বা অন্য কোনো তথ্য সংশোধন করা থাকলে 8 নম্বর ফর্ম পূরণ করে তাও সংশোধন করতে পারবে ভোটাররা। পাশাপাশি চলবে 6 নম্বর ফর্ম পূরণ করে নতুন ভোটারের নাম তালিকায় তোলার কাজ, যা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। এই কাজগুলির ক্ষেত্রে আধার কার্ডকে বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর এর পর্বে আধার কার্ডকে দ্বাদশ নথি হিসাবে গণ্য করা হয়েছে। তবে আধার কার্ড এক্ষেত্রে শুধুমাত্র কোনো ভোটারের পরিচয় জ্ঞাপক নথি হিসাবে গণ্য করা হচ্ছে, সম্পূর্ণ বা নাগরিকত্বের পরিচয় জ্ঞাপক নথি হিসাবে নয়। কমিশনের এক কর্তার কথায় সুপ্রিম কোর্টের নির্দেশে 12 নম্বর নথি হিসাবে গ্রহণযোগ্য এখন অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ক্ষেত্রে আধার কার্ডের নম্বর দিয়েই স্বাক্ষর করতে হচ্ছে। পরবর্তী পর্বে খসড়া ভোটার তালিকা রিভিশন বা সংশোধন করে চূড়ান্ত ভোটার তালিকা তৈরির সময় কোনো তথ্য সংশোধন বা ভোটারের নাম বাদ দেওয়া বা নতুন ভোটারের নাম তোলার ক্ষেত্রে আধার কার্ডের নম্বর দিয়ে স্বাক্ষর করেই কমিশনের পোর্টালে ঢুকতে হবে। তবে ফর্ম আপলোড করার সময় আধার কার্ডের সঙ্গে পাসপোর্ট বা কমিশনের তালিকাভুক্ত অপর কোনো নথি জমা দিতে হবে। অন্যদিকে কমিশন সূত্রে জানানো হয়েছে রাজ্যে এখনো পর্যন্ত জমা পড়া ফর্মের মধ্যে 5,37,51,626টি ফর্ম ডিজিটাইজ করে পোর্টালে আপলোডও করা হয়ে গিয়েছে। শতকের হিসেবে যা মোট বিলি হওয়া ফর্মের সংখ্যা 70.14%। ফর্ম পূরণের সময়সীমা নিয়ে বিভ্রান্তি প্রসঙ্গে কমিশন জানিয়েছে রাজ্যে যে ছোট বুথগুলি আছে সেখানে ভোটারের সংখ্যা তুলনামূলক কম, 500 থেকে 600-র মধ্যে। সেখানকার বিএলওদের অনুরোধ করা হয়েছিল 26 থেকে 28 তারিখের মধ্যে কাজ শেষ করতে। সেক্ষেত্রে ফর্ম আপলোড করার ক্ষেত্রে সার্ভারের ওপর চাপ কমবে। মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তরের ভিতর থেকে অবস্থান আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে বিএলওর অধিকার রক্ষা মঞ্চ। হাই নিউজ নেটওয়ার্ক। ফের
ফের গণতন্ত্র রক্ষার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সংবিধান দিবসে আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি কেন্দ্রকে বিজেপি সরকারকে খোঁচা দিয়ে বলেছেন, এই সংকটময় পরিস্থিতিতে দেশের সংবিধানই রাস্তা দেখাতে পারে। ফের গণতন্ত্র রক্ষার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সংবিধান দিবসে বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানান মমতা। তারপরেই তিনি বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করা হচ্ছে। সংবিধান দিবসের দিনে আরও একবার এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারকেও খোঁচা দিয়েছেন তিনি। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। এই সংকটময় পরিস্থিতিতে দেশের সংবিধানের রাস্তা দেখাতে পারে, সেই কথাও জানিয়েছেন তিনি। সংবিধান দিবসে রচয়িতা বি.আর. আম্বেদকরের প্রতিও শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন তিনি। ভারতের সংবিধান 1949 সালের 26শে নভেম্বর গৃহীত হয়েছিল। 1950 সালের 26শে জানুয়ারি থেকে এটি কার্যকর হয়। এই দিনটি সংবিধান দিবস বা জাতীয় আইন দিবস হিসেবে পালিত হয়। বি.আর. আম্বেদকর সংবিধান রচনা করেছিলেন। ভারতবর্ষ বহু ভাষা, জাতি, ধর্মের দেশ। এই এদেশের নাগরিকদের সকলের সমান অধিকার। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সার্বভৌমত্বের পাশাপাশি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যাতে অক্ষুণ্ণ থাকে, সেই কথাও সংবিধানে বলা হয়েছে। বিজেপি শাসনকালে দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে ফেলার চেষ্টা হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আমলে গণতন্ত্র ধ্বংস করা হচ্ছে, এমনই অভিযোগ তুলেছেন বিরোধীরা। এই দেশে সকল ধর্মের মানুষের সমানাধিকার। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ বলে পরিচিত হলেও বিজেপি সেই ধর্মের ভিত্তিতে দেশের মানুষদের বিভাজনের চেষ্টা চালাচ্ছে। ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণার কুটিল ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তুলে আসছেন বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ও একইভাবে কেন্দ্রের বিজেপি সরকারকে এই ইস্যুতে তীব্র নিশানা করছেন দীর্ঘদিন ধরে। বিজেপির আমলে ধর্মনিরপেক্ষতা বিপন্ন, সেই কথাও মুখ্যমন্ত্রী বলেছেন। সংবিধান দিবসে আরও একবার বিজেপিকে নিশানা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে গণতন্ত্র বিপন্ন, ধর্মনিরপেক্ষতা বিপন্ন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বুলডোজার চলছে। তিনি আরও জানিয়েছেন, যখন ফেডারেলিজমকে ধ্বংস করা হচ্ছে, সেই সংকটময় সময়ে আমাদের সংবিধান যে মূল্যবান নির্দেশনা প্রদান করে তা রক্ষা করতে হবে। এদিন সংবিধান দিবসে রেড রোডে যান মুখ্যমন্ত্রী। আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা নিবেদনের পরও কেন্দ্রকে নিশানা করলেন তিনি। যে কোনো মূল্যে সংবিধানকে রক্ষা করতে হবে। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ হচ্ছে, ভোটাধিকার হরণ করা হচ্ছে। যারা ক্ষমতায় আছেন তারা দেশের স্বাধীনতা আন্দোলনে অংশ নেননি, সেই কথাও বলেছেন মমতা। দেশে নিরপেক্ষতা নেই, এক পক্ষ নেওয়া হচ্ছে। রাজা রামমোহন রায়কে অপমান করা হচ্ছে, সেই কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি। দুষ্কৃতীদের গুলিতে খুন ওই পাপড় বিক্রেতা। খুনের পর ছিনতাই, টাকা পয়সা সহ ওই ব্যক্তির কাছে থাকা সাইকেলও। কালিয়াচক থানা এলাকার ঘটনা। ফের মালদায় শুটআউট। বাড়ি ফেরার সময় এক পাপড় বিক্রেতাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানা জালালপুর গ্রাম পঞ্চায়েতের লতিফপুর লাগোয়া নিচের কান্দি এলাকায়। মৃতের নাম আজহার আলী। কি কারণে এই খুন, সেই নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাত 9টা নাগাদ ওই ব্যবসায়ী একটি জলসার অনুষ্ঠান থেকে পাপড় বিক্রি করে বাড়ি ফিরছিলেন। যদুপুরের দিক থেকে 12 নম্বর জাতীয় সড়ক ধরে সাইকেল চালাচ্ছিলেন তিনি। অভিযোগ উঠছে, রাস্তার ধারেই কয়েকজন দুষ্কৃতী ছিল, তারাই ওই ব্যক্তিকে গুলি করেছে বলে অভিযোগ। তার মাথায় গুলি লাগে বলে সূত্রের খবর। আর রাস্তাতেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আজহার আলী। দুষ্কৃতীরা ওই ব্যক্তির সঙ্গে টাকা পয়সা ও সাইকেল নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা ছুটে এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কালিয়াচক থানার পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে তদন্তে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু কি কারণে এই খুন? প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, রাতে ফেরার সময় ওই ব্যবসায়ীর পথ আটকে ছিল ওই দুষ্কৃতীরা। তার টাকা পয়সা ছিনতাই করা হয়। ওই ব্যবসায়ী রাস্তা থেকে পালানোর চেষ্টা করেন, আর সেই সময় বছর 55 আজহারকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় স্থানীয় থানায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা।
জাতীয় সড়কে রাতের টহলদারি পুলিশ থাকলেও রোজ রাতে কেনই বা যদুপুর বা জালালপুরের মধ্যবর্তী এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে? প্রশ্ন স্থানীয়দের। অভিযোগ 12 নম্বর জাতীয় সড়কের নিচের কান্দি এলাকায় রোজ সন্ধ্যার পর থেকেই ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হয় দুষ্কৃতীরা। পথচারী, বাইক আরোহী কিংবা 4 চাকার গাড়ি আটকে ওই দুষ্কৃতীরা ছিনতাই করে। স্থানীয়রা কালিয়াচক থানায় একাধিকবার এই বিষয়ে জানালেও কোনো রকম পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। হাই নিউজ নেটওয়ার্ক। দুবছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। অবশেষে সিবিআই এর হাতে গ্রেফতার শেখ শাহজাহান ঘনিষ্ঠ দুরন্ত মোল্লা। সন্দেশখালীতে ইডির উপর হামলার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। অনেকদিন ধরেই তাকে খুঁজছিল সিবিআই। অবশেষে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে ধরা পড়লেন শেখ শাহজাহানের ঘনিষ্ঠ সহযোগী দুরন্ত মোল্লা। সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়েছে। 2 বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। মঙ্গলবার বসিরহাটে তার গোপন আস্তানা থেকে গ্রেফতার করেছে তাকে সিবিআই এর আধিকারিকেরা। ধৃতকে বুধবার বসিরহাট আদালতে তোলা হয়। বছর 2 আগে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল উত্তর 24 পরগনার সন্দেশখালী। 2024 সালের 5 জানুয়ারি সন্দেশখালী তৎকালীন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিল ইডির আধিকারিকেরা। সেই সময় তাদের উপর হামলা চালায় শাহজাহানের লোকজন। এমনকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও মারধরের অভিযোগ ওঠে। ওই ঘটনার পর শাহজাহান ও তার দলবলের একাধিক কীর্তির কথা সামনে আসে। সরব হন স্থানীয় বাসিন্দারাও। ঘটনার 55 দিনের মাথায় গ্রেফতার হন শেখ শাহজাহান। ইডির টিমের উপর হামলার ঘটনায় যাদের নাম এবং ছবি প্রকাশ্যে এসেছিল তাদের মধ্যে অন্যতম এই দুরন্ত মোল্লা। ওই হামলার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। ঘটনার তদন্তভার হাতে পাওয়ার পর থেকেই তাকে খুঁজতে তৎপর ছিল সিবিআই। এমনকি তার বাড়িতে নোটিশ পর্যন্ত দিয়ে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, বারংবার নিজের গোপন আস্তানা বদল করছিলেন দুরন্ত, ফলে তার নাগাল পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার গোপন সূত্রে সিবিআই আধিকারিকেরা জানতে পারেন বসিরহাট এলাকায় রয়েছেন দুরন্ত। এরপরই রাতে অভিযান চালিয়ে বসিরহাটের গোপন আস্তানা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার ধৃতকে বসিরহাট আদালতে তোলা হয়। তাকে জেরা করে ইডির উপর হামলার ঘটনায় নতুন কোনো তথ্য পাওয়া যায় কিনা সেটাই এখন দেখার। হাই নিউজ নেটওয়ার্ক। আসবো আবহাওয়ার খবরের দিকে। শুরু হালকা শীতের অনুভূতি, তবে ভোরবেলা ঠান্ডা থাকলেও দুপুরে রোদ উঠলে আবার উষ্ণতা টের পাওয়া যাচ্ছে। এর মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গের আবহাওয়াকে আরও বদলে দিতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। নভেম্বরের একেবারে শেষে হালকা শীতের অনুভূতি শুরু হয়েছে, তবে ভোরবেলা ঠান্ডা হাওয়া থাকলেও দুপুরে রোদ উঠলে আবার উষ্ণতা টের পাওয়া যাচ্ছে। তার মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় সেনিয়ার দক্ষিণবঙ্গের আবহাওয়াকে আরও বদলে দিতে পারে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সমুদ্রের ওপর তৈরি শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ার এখন আন্দামান ও নিকোবরের দিকে প্রভাব ফেলছে। আগামী 2 দিন সেখানে ঝোড়ো হাওয়া সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল সমুদ্র দেখা যেতে পারে। অন্যদিকে আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে কোমোরিন ও শ্রীলঙ্কা উপকূলে। 2 মিলে রাজ্যে আবহাওয়ার অস্থিরতা বাড়ছে। ঘূর্ণিঝড় সেনিয়ারের কারণে দক্ষিণবঙ্গের আবহাওয়া হালকা বদল আসতে পারে। সকালে একটু ঠান্ডা থাকবে, তবে দিন বাড়ার সাথে আর্দ্রতাও বাড়তে পারে। বৃহস্পতিবারের পর উপকূলের কাছে মেঘলা আকাশ থাকবে, কোথাও সামান্য বৃষ্টি হতে পারে। সপ্তাহের শেষে জলীয় বাষ্প বাড়তে পারে, ফলে হালকা গরম ভাব ফিরে আসতে পারে। গত 24 ঘন্টায় কলকাতার তাপমাত্রা একটু কম হয়েছিল, তবে 26শে নভেম্বর কলকাতার তাপমাত্রা 18 ডিগ্রি। শুক্রবার পর্যন্ত তাপমাত্রা একটু একটু করে বাড়বে বলেই খবর। সপ্তাহ শেষে তাই আবার গরমের মতো অনুভূতি হতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়া তুলনামূলকভাবে স্থির, কোথাও বৃষ্টি নেই। সব জেলায় শুষ্ক থাকবে। আগামী 2 দিন তাপমাত্রা একটু বাড়তে পারে বলেই জানানো হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। বিভিন্ন খবরের সাথে আপডেট থাকতে চোখ রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।